হ্যালো কলার, হ্যালো কলার, আমাকে বলা আছে কলার আছেন, বলেন হ্যালো। ঠিক আছে, তো কামরুল ভাই, মাসুদ ভাই, sorry, জি my about all my I do tend to get emotional about issues that I feel, and I feel this is a point of principle. জি It could be that এখন তো বেশিরভাগে there are love marriages, or you choose your own partner. আগে বেশিরভাগে were arranged marriages, so you could well fall in love with somebody here, but you must have the choice to go to Bangladesh or anybody in the world and marry who you want to marry and be with who you want to be with. This is an essential part of our human being. জি So আপনি কিছু বলেন। জি আসলে আমাদের আসলে আপা কথাগুলো বললো যে আমাদের যে একজন কলার বললেন যে উনি দেশে দীর্ঘদিন আছেন, ওনার একটা বিধির বাচ্চা আছে, সেক্ষেত্রে উনি আপনি সেটা 5 ইয়ার্স এবং 10 ইয়ার্স দুটো তো ক্ল্যারিফাই করলেন। তো আসলে এই যে 18,600, তারপর ডিপেন্ডেন্টের জন্য আরও হিউজ অ্যামাউন্ট দেখাতে হবে, এটা আমার কাছে যেটা মনে হয়েছে যে এই এথনিক মাইনরিটিকে কন্ট্রোল করার জন্য তারা হয়তো দে আর ফেয়ার দ্যাট যে এখানে যারা এথনিক মাইনরিটি আছে তারা হয়তো ভবিষ্যতে আরও ভালো করবে, আরও ভালো পজিশনে চলে যাবে, কিংবা আরও বেশি তারা আসবে, যাতে তারা আসতে না পারে। এবং সেইটাকে কন্ট্রোল করার জন্য মূলত এই ধরনের আইন তৈরি করা, এবং এই আইনগুলো আমার কাছে ডেফিনেটলি মনে হচ্ছে ভেরি ইরেশনাল, এবং খুব কোনো লজিক্যাল কিছু এর ভিতরে আমি খুঁজে পাই না, জাস্ট টু স্টপ কামিং পিপল ফ্রম এথনিক মাইনরিটি। তো যেরকমের তারা হয়তো এটাও আরেকটা জিনিসও তারা চিন্তা ভাবনা করছে যে এখানে যারা আমরা বাংলাদেশে আছি তারা যেখানে আমরা আছি সেখানে দেখা যাচ্ছে যে একটা মসজিদ তৈরি হচ্ছে, সেখানে সবাই নামাজে যাচ্ছে, নিজেদের ভিতরে একটা হারমোনি আছে। তো এটাও তাদের জন্য একটা মানে ভয়ের কারণ যে এখানে মুসলমানরাও আপা যে মুসলমানদের নিয়েও কিন্তু তাদের একটা ভয় কাজ করছে যে মুসলমানরা এখানে মসজিদ যেখানে যাচ্ছে, মসজিদ আছে, এরা ইউনাইটেড আছে, এরা ঈদ উদযাপন করছে, হ্যাঁ, এটাও কিন্তু তাদের জন্য একটা ভয়ের ব্যাপার হয়ে গেছে। তাই আসলে এক ধরনের ভয়ের জায়গা থেকেই তারা এই ধরনের ইরেশনাল এবং উইদাউট লজিক্যাল এইসব আইনগুলো তৈরি করছে। আর এটা ভয় থেকে, ভয় ভয় আমাদের যেটা থেকে, মনে হচ্ছে fear is the fear is there. biggest ignorance. It's জি the biggest ignorance in the world. আর to think এত স্যাড যে আমরা এত প্রোগ্রেস করেছি, এত প্রোগ্রেস করে and হঠাৎ করে we made a leap back জি to the middle ages almost. আমরা সবকিছু ডিসরিগার্ড করছি, everything that our psychologists, our child তবে psychologists, আপা আমি একটা our জিনিস বলি, economists, দেখেন যেটা 21 বছর করেছিল সেদিন যখন হায়ার কোর্টে চ্যালেঞ্জ হলো তখন তো আমরা জিতে গেছি, জি ঠিক না? ওটা তো অ্যাবলিশ হয়ে গেছে, এখন তো 18-এ চলে আসছে আবার। জিতে গেছি। ইংলিশের ব্যাপারটা আমরা করেছিলাম কিন্তু পাই নাই, কিন্তু আমার মনে হয় যে এই 18,600 এর ব্যাপারেও যদি আমরা ভবিষ্যতে কোর্টে যাই, হ্যাঁ, তাহলে ডেফিনেটলি আমরা একটা সুবিচার পাবো কোর্ট থেকে। জি হ্যাঁ, জিতেছি এবং জিতবো, সেটা মানে লয়ার্স উইল উইন ইন দি জি এন্ড, সেটা আমার বিশ্বাস। কিন্তু এর মধ্যে কি আমাদের সবাইকে এত কষ্ট দিচ্ছে, জি হ্যাঁ এটা এইটা কি। খুবই মানে ইরেশনাল, যেটা আমি বারবার বলছি, ভেরি হার্ড শীত দিচ্ছে। জি প্রিয় দর্শক, দেখি ফোন লাইনে কেউ আছেন কিনা। হ্যালো, ঠিক আছে, ওই কলটা, সরি, আমরা ওই কথার ইয়েতে আজকে খুব বেশি আবেগ দিয়ে কথা বলছি, তো আমরা এর জন্য কলটা আবার মিস করে ফেললাম। কল আসলে আবার কল নিব। তো প্রিয় দর্শক, আই ওয়াজ লুকিং অ্যাট দি আর্লিয়ার হোয়াট আই সেড টু ইউ ওয়াজ দ্যাট এটা ক্লারিফাই করা দরকার যে অনেক কল আসে যে হাউ মাচ, ইনফ্যাক্ট আমি ইমেলে চলে যাই, ইমেলের সাথে সাথে এটা এক্সপ্লেন করতে পারবো ভালো। সো আমার দুই একটা ইমেলে চলে যাই। তো ইমেল আছে, দ্য ফার্স্ট ইমেল অফ দ্য ডে is basically about this income, which I will come back to after this call. Hello, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্টুডিওর লাইনটা দাও। স্টুডিও লাইন পেয়েছেন আপনি, বলুন তো। জি বলুন, স্টুডিও লাইন পেয়েছেন আপনি? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, স্টুডিওতে কথা বলছেন, বলুন। আমার একটা কোয়েশ্চন ছিল। জি বলুন। আমি এখানে স্পাউস ভিসায় আসছি। আচ্ছা।
বুঝছেন জি এখন, বুঝছি খোকা। আমার ওয়াইফ কাজে নাই, আমি কাজ করতেছি। জি আর আমার একটা মেয়ে আছে। আমার ওয়াইফে হাউজিং বেনিফিট অ্যাপ্লাই করছেন এবং আমি নিজে কাজ করতেছি, আমার ওয়াইফে ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট অ্যাপ্লাই করছেন। এখন এই হাউজিং বেনিফিট ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট আমি যে সময় ইন্ডিপেন্ডেন্টলি বেতন আমার কোনো প্রবলেম হবে না। আর ওই ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট যখন অ্যাপ্লাই করছেন, শুনতেছেন নি আমাকে? জি শুনতে পারছি আমি, বলুন। আচ্ছা, অ্যাপ্লাই Okay. করছেন তখন ওই আমার ওই কি পার্টনারের ডিটেলস দেওয়া লাগছে, আমার সবকিছু এনআই নাম্বার, নাম সবকিছু দেওয়া লাগছে। তখন ওয়ার্কিং ট্যাক্স থেকে ওরা যে পেপার সেন্ড করছে ওয়ার্কিং ট্যাক্স দিবে বলি আমার ওয়াইফকে, ওরা আমার নামও ইনক্লুড করিয়া দিছে। আমি বুঝছি আপনার সমস্যা। আমার জাস্ট দুই একটা ক্লারিফাই করতে হয়, হয়তো আপনি কইছেন বাট ক্লারিফাই করার লাগিয়া আপনি কেন স্পাউস ভিসা আছেন? জি হয়, ওকে, সো আপনার ওয়াইফ লাগিয়া ব্রিটিশ সিটিজেন, জি হয়, আপনার মেয়ে হইছে ওখানে নেই, জি হয়। আপনার অবশ্যই শি ইজ অলসো এ ব্রিটিশ সিটিজেন। ওয়েব কাজ করে কিনা? জি আপনার ওয়াইফে কাজ করেননি? জি না, তাই কাজ করি না, আমি স্পাউস ভিসায় আসছি ফ্রান্স থেকে, আমি স্পাউস ভিসা ইংল্যান্ড আইছি। ওকে, বাট আপনার আমি কাজ স্টার্ট করছি, আমি কাজ করলাম, আমার ওয়াইফে কোনো কাজ করে না, তাই অ্যাপ্লাই করছেন ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিটের লাগি। আপনার ফ্রান্স তারা থেকে ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট দিছে, বাট তারা আমার নাম ইনক্লুড করে দিছে। আচ্ছা, আপনি এই নামে কোনো সমস্যা করবে না। এখানে আরেকটা ইনফরমেশন কইছেন আপনি, যেটা আমি ক্লারিফাই করতাম চাইলাম। আপনি ফ্রান্স থেকে আইছেন, আপনি কি ফ্রান্স থেকে ইইউ রেগুলেশন আইছেন নি? মানে জি না, আমি বাংলাদেশ থেকে জেলা আইন ভিসা বাংলাদেশ থেকে আইছেন? তারা ফার্স্ট ভিসা দিছে 27 মাসের ভিসা আই। ওকে, ওয়েল, এবং আপনি জুলাই 9 তারিখের আগে আইছেন অবশ্যই? জি, আমি অলরেডি 8 মান্থ আগে আইছি। 8 মান্থস আগে আইছেন। 8 মান্থ হয়ে গেছে। আপনার ওল্ড রুলস আপনারা অ্যাপ্লাই করে এখন গিয়া আপনার ওয়াইফ যদি আপনার যদি ইনকাম ইনাফ থাকে না, আপনার মানে অ্যাডভাইজেবল হলো আপনার ইনকাম ইনাফ থাকতো, বাট আপনার যদি আমি পার উইক, আমি ইংলিশও কাজ করলাম, আমি পার উইক 180 ইনকাম করলাম, আমার কোনো সমস্যা না। বাট আমার ওয়াইফে হাউজিং বেনিফিট লইরা ওকে, তাই কোয়েকশন হইলো, তাই ওয়ার্কিং ট্যাক্স অ্যাপ্লাই করছেন, ওয়ার্কিং ট্যাক্স এরা আমার ডিটেলস চাইছে, তখন পার্টনারের ডিটেলস দিতে গিয়ে আমার সবকিছু দেওয়া লাগছে ওখানে। এখন তারা যখন ওয়ার্কিং ট্যাক্স তাহলে দিছে, তখন তারা আমার নাম ইনক্লুড করিয়া দেয় যে চাইল্ড ট্যাক্স চিলড্রেনের জি হয়, আর ওয়ার্কিং ট্যাক্স আমার নাম ইনক্লুড করে। কাজটা তো দেখাচ্ছে। হ্যাঁ, এখন আমার কনফিউশন ওখানে যে আমার নাম যে তারা ইনক্লুড করছে, ফিউচারে আমার কোনো প্রবলেম হইবে না। জি তো ঠিক আছে, আপনার সমস্যা আমরা বুঝতাম পারলাম। দ্য থিং ইজ আপনার ওয়াইফ লাগে ব্রিটিশ সিটিজেন, তাই এনটাইটেলড আছেন বেনিফিট নেওয়ার, এনটাইটেলড আছেন যদি তান, বাট ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট তাই নেওয়ার এনটাইটেল আছেন, বাট যেহেতু আপনি হাম করা তাই হাম করা না, এখন এটা আপনি এনটাইটেলড নাই। আমি অ্যাপ্লাই করছি না, বাট থাইন আমার ওই থাইন ইনটাইটেল হয় সলিসিটার আগে একটা প্রোগ্রামও আমি জানছিলাম ওলা করা যায়। তখন আমি আমার কাজের সবটা ডিটেইলস দিয়া, পার্টনারের কাজের ডিটেইলস দিয়েছেন 24 আওয়ার্স করবেন, তখন আমার ওয়াইফে অ্যাপ্লাই করছেন। তখন তারা ফর্ম পাঠাইছে, ফর্মের মাঝে তারা ডিটেইলস চাইছে, তখন ওই তোমার পার্টনারের ডিটেইলস দাও, পার্টনারের ডিটেইলস আমার সবকিছু দেওয়া লাগছে, যার কারণে আপা এখন আমি তো কিছু জানি, ওরা ওয়ার্কিং ট্যাক্স তান্ডে দিতেছে, ইভেন তান অ্যাকাউন্টও দিতেছে। ঠিক আছে, কিন্তু সমস্যাটা হইলো ওরা আমার নাম মেনশন করে দিছে ওই পেপারে। ওকে, নাম ওই ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট দেয়ার আমার নামে। আপনার নাম রিমুভ করাই লুকা, আপনার কিলা ফর্ম একটা এখন বলতারে কন্টাক্ট করিয়া যে আমি আপনার ওয়াইফে কইবা যে আমি রিসিভ করতাম জাস্ট অন মাই ওন। অলরেডি তো টাইম রিসিভ কররা, টান অ্যাকাউন্টও তারা দেয়। ঠিক আছে ভাই, বুঝছি। আচ্ছা, একটা মাসুদ ভাই একটা সমাধান দুক আছে। আমি আপনারে কই, আপনার কোনো অসুবিধা নাই ভাই। আপনার ওয়াইফে তাইন ব্রিটিশ সিটিজেন আছেন, তাইন আপনার এই ট্যাক্স ক্রেডিট যেটা এটা যদি তার নামে আয় তাই আপনি লইতে পারবাই, চাইল্ড ট্যাক্স ক্রেডিট এটা লইতে পারবাই। তবে কথাটা খেয়াল রাখুন জানি আপনি, কারণ ট্যাক্স ক্রেডিটর লাগি যেটা অ্যাপ্লাই করছেন এটা আপনার ওয়াইফের নামে তো আইছে লেটারটা। আপনি ডরাইবার কিচ্ছু নাই, ট্যাক্স ক্রেডিট আপনারা আপনার ওয়াইফে নিতে পারবা, যেহেতু তাই ব্রিটিশ, আপনার বাচ্চায় পাইবা তাই ব্রিটিশ। আর আপনি ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিটও এইসব পেপারও আমার নাম তাহলে কোনো সমস্যা হইতো না, কোনো অসুবিধা হইতো না। আপনি কোনো চিন্তা করেন না জানি, আপনি ওল্ড রুল আছো, আপনার কোনো অসুবিধা হইতো না, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনি তারা নাম মেনশন করছে এই কেন পেপারও কোনো অসুবিধা নাই। রেগুলেশনে কইছে কয় যে হাজবেন্ডর নাম কি, তাহলে তো হাজবেন্ডর নাম দেওয়া লাগবে। আমার জানা মতো একজন
বুঝছেন নি এর লাগি আপনার ওয়াইফে যদি ক্লেম করেন আপনার কোনো অসুবিধা হইতো না আপনি এটা ক্লেম টাইমও করছেন ইভেন তান অ্যাকাউন্টও তারা পয়সা দেয় ঠিক আছে আপনি চিন্তা করেন না জানি আপনি রাইট আছেন আপনার হলতা রাইট আছে বুঝছেন ওকে ভাইয়া থ্যাংক ইউ দর্শক আশা করি আপনি লাকি আছেন আপনি এখনো অল রুলস যত আপনি আছেন নানি আপনি বহুত লাকি আছেন এখন 9 তারিখ পরের থাকি যারা যে সমস্যা ফেস করে রাখি সাংঘাতিক সমস্যা আপনি জাস্ট আপনার ওয়াইফের নামে ক্লেমটা রাখবা আপনার অসুবিধা হইতে নাই ঠিক আছে তো প্রিয় দর্শক আমরা চলে আসছি আবার বিজ্ঞাপন বিরতির সময়তে তো চলে যাব ছোট একটা বিরতিতে আপনারা কোথাও যাবেন না থাকবেন with us for a little while. Thank you. Back to Legal Help with Pia. I just want to read you out I have the family life with a partner এখানে which I did a bit earlier, but I have to clarify করতে চাচ্ছি যে এখানে যারা 5 বছরের রুটে রুলসগুলি রিকোয়ার করে না তাদেরকে কনসিডার করা হবে আন্ডার দি লিভ টু রিমেইন আন্ডার অ্যাপেন্ডিক্স FM যেখানে they will have a 10-year route to settlement and it is no access the applicant will not have access to public funds basically unless they have got some exceptional circumstances for instance they are destitute so যদি একদম exceptional circumstances না থাকে destitute না থাকে they are required to have no recourse to public funds so তারপরে it only so আগে যে কলার করেছিলেন obviously you need to show এখান থেকে you need to show that you will have no you will need to meet the requirements of appendix FM so 18,600 as Masud Bhai said and if not you need to show exceptional circumstances why not and then you will still be considered under article 8 প্রিয় দর্শক এটা কোনো বাবতে কোনো কনফিউশন ইজি করে নাই ইটস স্টিল কনফিউজিং ইটস স্টিল ভেরি ভেরি কনফিউজিং অ্যান্ড স্টিল ভেরি 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 ইমোটিভ এরিয়া তো আমরা চলে যাচ্ছি দেখি ইমেল দুই একটা ইমেল করি আমার অনেকগুলো ইমেল এসেছে রমজান মাসে তারপরে the first email I would want to go to is one about I will give this one to Masud Bhai apni jodi ekটু what it says here is that my dear Pia thanks very much for your nice program on diversified aspects of immigration rules and immigration problems I have a query about overstaying I am a researcher working for University of Plymouth I am a tier 2 category so only tier 2 category my job purpose এর জন্য উনি travel করতে হচ্ছে within Europe and outside Europe frequently তো ওনার প্রবলেম হলো গিয়ে যে টার্কিতে ইস্তানবুলে যেতে হবে অক্টোবর 8 তারিখে 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত একটা কনফারেন্সের জন্য কিন্তু ওনার ভিসা আবার শেষ হয়ে যায় 12 তারিখে সো উনি যদি রিটার্ন করেন 12 তারিখে 13 তারিখ উনি কি ওভারস্টেয়ার হয়ে যাবেন একটু আমি ওনাকে বাংলায় বলবো না ইংরেজিতে বলবো বাংলায়ও বলবো ইংরেজিতেও বলার চেষ্টা করব উনি যখন if his visa is lapsed on 12th of October and he returned on the same day I would advise he would not be travel to the outside the UK unless or until he renewed his visa because he has an option he can make an application to the Home Office 28 days before his visa expire because as he would like to go in Turkey in the 8th of October and visa will be end in 12th of October I believe in he can make an application to the Home Office now because of 28 days before he can before the visa is expired he can make an application to the Home Office to extend his visa after his visa is extend he can write a letter to the Home Office including his application because my job purpose is like this
I have to travel to quite often. I have an arrangement and meeting in Turkey, and I must be needing my passport before the my flying date. He, if possible, he give his ticket confirmation letter, an invitation letter with his application. Probably Home Office will be consider his passport and earlier than his departure date. That's the wise thing I can advise him, and I did not advise him he would go to the Turkey in 8 and 12 his visa is run out and he came back. Probably he cannot came into the in this country because Yes. even though He won't have a visa. even though if it is a British passport, they advise in 3 months validity of the 6 month validity of the passport before expire. That's the visa matter. I believe it is without the visa he cannot be travel. Thank you very much, Masood Bhai, for your excellent answer. Thank you. Thank you. So, and also, you know, precaution is always better than a cure, Yeah, exactly. isn't it? So, take precaution. আমরা চলে যাচ্ছি একটা কোলে, তো কোলটা নিয়ে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো কোলার। বোধহয় কোলার চলে গেছেন। চলে যাচ্ছি পরবর্তী কোলার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, আমার একটা প্রশ্ন আছে। জি হোকা। জি, আমি একজন স্টুডেন্ট আরই। এখন আমি স্টুডেন্ট ভিসাটা কি মানে কোনো ওয়ার্ক পারমিট আর সুইচ করতাম পারবো? আপনি কিতা ফররা? জি, আমি বাংলাদেশ থেকে অনার্স রিফার সরিয়ে আইছি। ওকে, আপনি এখানে কিতা ফররা? জি, এখানে যখন আই তখন আমার অনার্স মানে সার্টিফিকেটটা আসিল না, যার কারণে আমি মানে গ্রাজুয়েট লেভেলের একটা কোর্স আছে আমারই। জিসিএসসি কইলানি? রেজাল্ট দিছি আরই। সরি, আপনি আপনি আন্ডার গ্রাজুয়েট নি? গ্রাজুয়েশন করানি? জি, এখন আমি গ্রাজুয়েশন লেভেল আর এই দেশে পড়া। বুঝছি আমি অবশ্য আপনি ওকে। এখন গ্রাজুয়েশন শেষ করছনি, শেষ কবে করবা? জি, আর 1 বছরের মতো আছে, 1 বছরের ভিতরে আমার শেষ হয়ে যাবে। আর 1 বছরের ভিতরে শেষ হয়ে যাবে, তারপরে গ্রাজুয়েশন পরে আপনি কিতা করতে পারবা? নেই একটা জানতে চাই। আমি মানে ওয়ার্ক পারমিট এটা কিছু সুইচ করতে পারবো এটা জানতে। ওয়ার্ক পারমিটে যাইতে পারবা। টিয়ার 2 ওয়ার্ক পারমিটে আপনি আমি ঠিক আছে, আমি আনসার দিলাম না, আনসার আপনি দিন। থ্যাংক ইউ। উনি যদি এখানে গ্র্যাজুয়েশন করে ফেলে, উনি বলছেন যে কি আন্ডার গ্র্যাজুয়েটে আছে, উনি যদি গ্র্যাজুয়েশন করে ফেলে তাহলে উনি কিন্তু ওয়ার্ক পারমিট যদি উনি সেভাবে স্পন্সর পান, যে এমপ্লয়ার পান যার স্পন্সরশিপ লাইসেন্স আছে হোম অফিস থেকে, তাহলে ওনাকে আপনার টিয়ার 2 আন্ডারে অ্যাকোমোডেট করতে পারে। সেক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্টস আছে, সেই রিকোয়ারমেন্টসগুলো তার স্পন্সরকে মিট করতে হবে। আর ওনার আরেকটা অপশন থাকবে গ্র্যাজুয়েশনের পরে, যেটা যে গ্র্যাজুয়েট এন্টারপ্রেনার আছে যেটা 50,000, আর আরেকটা অপশন হচ্ছে যে এন্টারপ্রেনার যেটা 200,000। এই তিনটা অপশন আছে, কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে দুইটা অপশনের জন্য। জি আফা আছে, ফত আছে, অনেক ফত আছে, তো আমরা তিনটা কইলাম। টিয়ার 1 এ আপনি যাইতে পারা, টিয়ার 1 আছে এন্টারপ্রেনার দুই ক্যাটাগরি আছে। 200,000 পাউন্ড যদি আপনার টাকা ইনভেস্ট করার লাগি, অথবা 50,000 পাউন্ড যদি থাকে আপনার গ্র্যাজুয়েশনের পরে, গ্র্যাজুয়েশন পরে আর কি 50,000 পাউন্ড যদি থাকে আপনার ইনভেস্ট করার লাগি, আপনি তাও রইতে পাররা। আর একটা জিনিস অ্যাড করে দিলেই আমি মনে করি ভালো হইব। আর একটা আছে গ্র্যাজুয়েট ট্যালেন্ট, যেটা একটা জিনিস আছে যে গ্র্যাজুয়েট ট্যালেন্ট একটা আছে, এই রুটেও তাই যাইতে পারবা চাইলে, যে তার যদি স্পেশাল গ্র্যাজুয়েট হয়। ইয়ার একটা রুট আছে আমরা বাসত ভাই কইলা, আর আনাইলে আপনি টিয়ার 2 যাইতে পারবা। আপনার একটা স্পন্সর লাগবে, একজন এমপ্লয়ার লাগবে যে আপনারে খাম দিতে পারবা। আপনার অবশ্য স্পেসিফাইড বেতন লাগবে, অ্যাটলিস্ট 20,000 না আর্ন করলে। সামনের বছর এটা কি 20,000 থাকবে? 20,000। Well, at the moment it's 20,000 আছে। I think it will stay the same, but তখন যখন অ্যাপ্লাই করবা তখন চেক করবা ও লেভেলের ইনকাম না থাকলে আপনি কোনো পয়েন্ট পাইতা নাই। এটা পয়েন্ট বেস সিস্টেম, পয়েন্ট লাগবো। সো যদি জানতে চান যে এক্সাক্ট পয়েন্টস ফর টিয়ার 2 is for tier 2? Tier 2 point based system. On the point based system? Yeah, tier 2 will be 70 points. আপনার 70 points লাগবে। সো বেসিক্যালি যদি 100,000 পাউন্ডের নিচে যদি কোনো জব থাকে আপনার 30 পয়েন্টস পাইবা, এবং যখন অ্যাপ্রোপ্রিয়েট স্যালারি দেখাইতে পারবা
যে 20,000 at least তখন আরো 20.5 বা so that's 50 and then আপনার মেইনটেনেন্সের লাগি 10 পাইবা আপনার ল্যাঙ্গুয়েজের লাগি আপনি 10 পাইবা আপনি যদি এখানে গ্রাজুয়েশন করিলেন তো 10 ল্যাঙ্গুয়েজের লাগি এমনি ফাইলিবা ঠিক আছে তো সময় আইলে আপনি অ্যাডভাইস নিয়া আগাইবা আশা